কিছু গল্প, যে গল্প লুকিয়ে রাখে আর এক গল্পকে, সেই বাংলা ও বিশ্ব সাহিত্যের লুকিয়ে রাখা গল্পের তিলোত্তমা নিয়ে আমাদের এই প্রেজেন্টেশন দ্য নাইট এক্সপ্রেস। দ্য নাইট এক্সপ্রেসে আজকে আপনাদের জন্য শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা নবাব কুঠি নর্তকী। শ্রী হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 18 এপ্রিল 1888 সালে কলকাতায়। ছোটদের জন্য তিনি 80টিরও বেশি বই লিখেছেন। এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সব কিছুই আছে। তার সৃষ্টি দুঃসাহসিক জুটি বিমল কুমার, জয়ন্ত ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত, বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। শ্রী হেমেন্দ্র কুমার রায় মৃত্যুগ্রহণ করেছিলেন 18 এপ্রিল 1963 সালে 75 বছর বয়সে। আজের গল্পের সূত্রধর আমি জয়, গল্প পাঠে শুভঙ্কর ও গল্পের অন্যান্য চরিত্রে শুভঙ্কর, প্রিয়াঙ্কা, সাম্য ও শুভম। তো শুরু হচ্ছে শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প নবাব কুঠি নর্তকী। এই হচ্ছে সেই নবাব কুঠি। সেকালে এক বিলাসী নবাব এখানে বাস করতেন। রোজ নাচ, গান, আনন্দ কলরবে নিশীথ রাতের নীরবতা এখানে মুখরিত হয়ে উঠত। শোনা যায় নবাবের এক নর্তকী ছিল। তার নাচের খ্যাতি ফিরত লোকের মুখে মুখে। তারপর হঠাৎ একদিন, কি কারণ জানি না, নবাব ক্রুদ্ধ হয়ে নর্তকীকে নিজের হাতে কেটে কুচি কুচি করে ফেলেন। আর সেই দিন রাতেই নাকি নবাব এক গুপ্তঘাতকের হাতে প্রাণ হারান। তারপর থেকে এখানে আর কেউ বাস করে না। নবাবের বংশধররা আজও আছেন, কিন্তু তারা এই প্রাসাদকে অভিশপ্ত বলে মনে করেন। তাই এই প্রাসাদের উপর আজ পাহারা দেয় কেবল নিবিড় অরণ্য। এর ছাদে বসে করুণ সুরে কাঁদে ঘুঘুর দল। এর ঘরে এসে বাসা বাঁধে বাদুড় আর পেঁচারা। এমনকি খুঁজে দেখলে 2-4টে শিয়াল বা নেকড়ে বাঘের সন্ধানও মিলতে পারে। আমি আর বসন্ত পুজোর ছুটিতে নলিনদের দেশে বেড়াতে এসেছি। ঠিক হলো তাকে নিয়ে বেরোবো পাখি শিকার করতে। খানিকক্ষণ হাঁটার পর গভীর জঙ্গলে আমরা পথ হারিয়ে ফেলি। সন্ধ্যার আবছায় হঠাৎ যখন এই পরিত্যক্ত স্তব্ধ প্রাসাদের সামনে এসে পড়লাম, নলিন তখন পথ চিনল বটে, কিন্তু তখন আর গ্রামে ফেরার উপায় নেই। কারণ এখনই নাকি অমাবস্যার আধার এসে পৃথিবীকে গ্রাস করে ফেলবে। আর গ্রামও নাকি এখান থেকে প্রায় 15 মাইল দূরে। কাজে স্থির করা গেল আজকের রাতটা এই নবাব কুটিরের মধ্যে বসে কাটিয়ে দেব। নলিনের মুখে নবাব কুটিরের ছোট্ট ইতিহাস শুনে বসন্ত বলল, এই 1941 খ্রিস্টাব্দে পৃথিবী থেকে রোম্যান্সের গল্পটুকু পর্যন্ত উবে গিয়েছে। যাক, তবু সে একখানা রোম্যান্টিক বাড়ির খোঁজ পাওয়া গেল। এইটুকুই সৌভাগ্য। সৌভাগ্যের ঠেলা একটু পরেই বুঝতে পারবে। কেন? রাতে খাবে কি? বাদুর, সামসিকে, না কালো অন্ধকার? চিন্তার কোনো কারণ নেই। দৈব দুর্ঘটনার জন্য আমি প্রস্তুত হয়ে এসেছি। আমার ব্যাগে আছে 1 ডজন বর্তমান কলা, 8 ডজন ডিম আর 2খানা বড় পাউরুটি। এতে আশা করি আমাদের রাত কেটে যাবে। আর আমার ফ্ল্যাক্সে আছে গরম চা। ব্যাস, আজ আর কিছু না থাকলেও চলবে। কর্মভোগের পর রাজভোগ, মন্দ কি? নলিন তবু খুঁতখুত করতে করতে বলল, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে আমার কাছে একটা টর্চ আর 2টো মোমবাতি আছে। সুতরাং দুর্ভাবনার জলাঞ্জলি দিয়ে এই কোণাটা পরিষ্কার করে ফেলা যাক। এখানে যে ধুলো জমে আছে তার বয়স অন্তত 100 বছর। তখনও ভালো করে সন্ধ্যার আসর বসেনি। পশ্চিম দিকের বড় বড় জানালাগুলোতে যেটুকু ম্লান আলো আসছিল তাতে ঘরের ভেতরটা দেখা যাচ্ছিল আবছা আবছা। এ হচ্ছে একটা মস্ত বড় হলঘর। এর মধ্যে অনায়াসে 100 জন লোকের জায়গা হতে পারে। কেবল মেঝের সমস্তটাই নয়, চারিদিকের দেওয়ালটাও শ্বেতপাথরে বাঁধানো। অযত্নে ও কালের প্রভাবে মার্বেলের সৌরতা মলিন হয়ে গেছে বটে, তবু তার ভেতর থেকে নবাবে ঐশ্বর্যের যে দীপ্তি ফুটে উঠে বেরোচ্ছিল তা মুগ্ধ করে দিল আমাদের সকলের চোখকে। মাঝে মাঝে রঙিন পাথরে লতা পাতার ফুল বসিয়ে দেয়ালকে যে অলঙ্করণ করা হয়েছে তা কায়ুকার্য অনুপম। আমি বললাম, বোধহয় এটাই ছিল নবাব বাহাদুরের নাচঘর। হায় কি দুর্ভাগ্য! আজ নবাবীর নাচঘর স্তব্ধ। নর্তকীর নুপুরে বাজবে না আর কবিতার ছন্দ। ঘরের হাওয়ায় দুলবে না আর ফুলের মালার গন্ধ। সব রোম্যান্স মাটি। হঠাৎ ওধারের দরজাটা খুলে গেল সশব্দে। নলিন চমকে উঠল। আমি হেসে বললাম, ব্যাপার কি নলিন? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন ভয় পাওয়ার জন্য প্রস্তুত হয়েই আছো। একে বাড়িটার নামটাক ভালো নয়। তারপর
আচমকা দরজা খুলে গেল কি না। দমকা হাওয়ায় দরজা খুলে গেলে তাতে হয়েছে কি? তুমি কি ভাবছো দরজা খুলে কোনো বাইজি আমাদের নাচ দেখাতে আসছে? আহা, তা যদি আসতো আমি পেলা দিতে রাজি। এখানে এসব কথা আমার ভালো লাগছে না। বসন্ত, আলো জ্বালো আর খাবার বার করো। আমি আলো জ্বাললাম। বাতির আলোতে ঘরের একটা কোণ কিঞ্চিত উজ্জ্বল হয়ে উঠল বটে, কিন্তু হাত কয়েক এগিয়ে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে হারিয়ে গেল সেই ক্ষীণ আলোর ধারা। পরিত্যক্ত প্রাসাদ, বিজন বন, অন্ধকার রাত্রি, কিন্তু এরা কেউ স্তব্ধ নয়। রাত্রির কালো আঁচলের ভেতর থেকে কত রকম চিৎকার করছে কত জাতের পশু পাখি, কীটপতঙ্গ। গাছের ডালে পাতায় বাতাসের হুড়োহুড়ি। বাড়ির ভেতরে চঞ্চল হয়ে উঠেছে যেন সমস্ত দরজা জানলা। একখানা অ্যানামেলের ডিশের ওপরে ডিমগুলো রেখে আমি পাউরুটি কাটতে লাগলাম। নলিন কলার খোসা ছাড়াতে বসলো। বসন্ত ফ্লাক্স থেকে চা ঢালতে উদ্যোগ হলো। আমি বললাম, চাটা পরে ঢেলো, আগে ডিমের খোলাগুলো ছাড়িয়ে নাও। কোথায় ডিম? ওই যে ওই দিকের ওই ডিশে। ডিশে বুঝি ঘোড়ার ডিম আছে? চালাকি হচ্ছে। আমি এইমাত্র 6টা ডিম নিজের হাতে ডিশের ওপরে রেখেছি। তোমার দিব্যি সুরেন, আমি ডিশে একটাও ডিম দেখিনি। ডিমগুলোকে আমি ভুলে মাটিতে রেখেছি, আর সেগুলো গড়িয়ে দূরে চলে গেছে। দুটো বাতি জেলে এবং টর্চের আলো নিয়ে তিনজনে মিলে ঘরের চারিদিকে খুঁজতে লাগলাম, কিন্তু একটাও ডিম আবিষ্কার করতে পারলাম না। মাথা চুলকাতে চুলকাতে বললাম, তবে কি কোনো জন্তুতন্তু আমাদের অজান্তে ডিমগুলো নিয়ে পালিয়ে গেল? অসম্ভব। তাহলে? সেটাই হচ্ছে প্রশ্ন। এ বাড়িতে আমরা ছাড়া নিশ্চয়ই আরও কোনো মানুষ আছে। হতবাগা চোরকে আমি এখনই খুঁজে বার করব। অচম্বিতে আমি অনুভব করলাম ঘরের ভেতরে আমরা ছাড়া যেন বাইরের কোনো লোক এসে হাজির হয়েছে। কোনোখানে পুরো অন্ধকারে গা ঢাকা দিয়ে সে যেন অদৃশ্য চোখের ছুরির মতো তীক্ষ্ণ দৃষ্টি হেনে আমাদের প্রত্যেকের অঙ্গভঙ্গি লক্ষ্য করছে। মনে মনে শিউরে উঠে বললাম, বসন্ত বসন্ত এই বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এখান থেকে আমরা বেরিয়ে পড়ে চলো। না না, কিসের ভয়ে পালিয়ে যাব? আগে আমি চোরটাকে ধরে শিক্ষা দিতে চাই। বসন্ত হেঁট হয়ে বন্দুকটা তুলে নিল। নলিন সচকিত স্বরে বলল, দেখো দেখো, ওই কোণে সাদা মতন কি রয়েছে দেখো। ও হাড় দুখানা নিশ্চয়ই ওখানে ছিল, এতক্ষণ আমরা দেখতে পাইনি। না না, এতক্ষণ ওখানে কিচ্ছুই ছিল না। নলিন সেকালে সে নবাব নাকি তার নর্তকের দেহটাকে কেটে কুচে কুচে করে ফেলেছিলেন। নলিন আমার কথার জবাব না দিয়ে আর একদিকের আঙুল নির্দেশ করে রীতিমতো কান্নার স্বরে বলল, ও আবার কি বসন্ত? ও আবার কি? এতক্ষণ আমরা ঘরের যেখানে বসেছিলাম ঠিক সেখানেই পাথরের দেওয়ালের উপর জল জল করছে দুটো আশ্চর্য চোখ দুটো গড়া যেন লাল টকটকে পদ্মরাগ মণি দিয়ে, এবং তাদের ভেতর থেকে ঠিকরে ঠিকরে পড়ছে যেন মৃত্যু ভীষণ দুর্দান্ত ক্ষুধা। বিনা বাক্য ব্যয়ে বসন্ত বন্দুক তুলে চোখ দুটোকে লক্ষ্য করে ঘোড়া টিপে দিল। বন্দুকের ভীষণ গর্জনে ঘর যেন ফেটে গেল, কিন্তু সেই বিভৎস রক্তাক্ত চোখ দুটো জ্বলতে লাগলো ঠিক তেমনই জলজল করেই। ওদিকে বন্দুকের ধ্বনি প্রতিধ্বনি ভালো করে মিলিয়ে যেতে না যেতেই ঘরের মধ্যে আর একটা অদ্ভুত শব্দ জেগে উঠে আমাদের সর্বশরীর আচ্ছন্ন করে দিল। বেরিয়ে যা, বেরিয়ে যা। ঠিক যেন দোকানে নপুর পড়া হাড়ের পা মেতে উঠেছে নাচের আনন্দে। পর মুহূর্তে বিকট এক আর্তনাদ করে নলিন ছুটল বাইরের দরজার দিকে। বেশ বুঝতে পারলাম নূপুর পড়া হাড়ের পা এগিয়ে আসছে আমাদের দিকেই। বেরিয়ে যা, বেরিয়ে যা। পিছন ফিরে দেখবার ভরসা হলো না। এতক্ষণে হয়তো সেখানে আবির্ভূত হয়েছে কোনো এক ভয়ানক কঙ্কাল মূর্তি। বসন্ত চিৎকার করে বলল, কাপুরুষ একটা, কিসের ভয়ে পালালো? এসব হচ্ছে হ্যালুসিনেশন, মিথ্যে মরিচিকা। বসন্তের হাত ধরে আমি টানতে টানতে বাইরের দিকে অগ্রসর হয়ে বললাম, পাগলামি করো না বসন্ত, শিগগিরই বেরিয়ে এসো। এই প্রাসাদ মানুষের পৃথিবীর বাইরে। আপনারা এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প নবাব কুঠির নর্তকী। আজের গল্পের সূত্রধর আমি জয়। গল্পপাঠ ও সুরেনের চরিত্রে শুভঙ্কর আচার্য, নলিনের চরিত্রে সাম্য, বসন্তের চরিত্রে শুভম ও নর্তকী চরিত্রে প্রিয়াঙ্কা। পোস্টার ডিজাইনে HM প্রোডাকশান, সাউন্ড ডিজাইনে জয়, গল্পের সমগ্র পরিচালনায় শুভঙ্কর আচার্য।
আজকের গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, আর ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন দ্য স্টোরি স্টেশন।